This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিকেল ৫টায় শুরু করছি আজকে পাঁচ কথা মানে এখনো পর্যন্ত যা যা ঘটে গেল তার মধ্যে থেকে ঝাড়াই বাছাই করে সেরা খবর নিয়ে আসি আপনাদের জন্য। আপনাদের সঙ্গে আমি মঞ্জিরা। আজ শুরুতেই কোন দিকে নজর রাখবো আমরা? অবশ্যই প্রধানমন্ত্রীর আগামীকালের সফর, সেদিকেই নজর। আগামীকাল আবার বাংলায় আসার আগে এক্স হ্যান্ডেলে পোস্ট মোদি। যতদিন যাচ্ছে ততই তৃণমূলের বিরুদ্ধে রাগ বাড়ছে বাংলার মানুষের। আমাদের উন্নয়নের এজেন্ডার জন্যই বাংলার মানুষ বিজেপির দিকে ঝুঁকছে। কলকাতায় সভার জন্য আমি মুখে রয়েছি, এক্স হ্যান্ডেলে পোস্ট প্রধানমন্ত্রীর। আগামীকাল প্রধানমন্ত্রী আসছেন এবং মেট্রোর সম্প্রসারণের উদ্বোধন করবেন তিনি, এবং তার আগে ইতিমধ্যেই রাজনীতির সুর বেঁধে দিয়েছেন নরেন্দ্র মোদী এবং তৃণমূলের বিরুদ্ধে সরব তিনি। রাগ বাড়ছে সাধারণ মানুষের। এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদীর পোস্ট এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন তিনি। এ নিয়ে তৃণমূল কংগ্রেসের কি বক্তব্য, পাশাপাশি কংগ্রেসের বক্তব্য রইল। মানুষ মজা করে বলতো যে মিনি বাসে উঠলে কন্ডাক্টর বলতো পেছন দিকে এগিয়ে যান। তো বিজেপি তো এর আগে পেছন দিকে এগোচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ওনাদের উন্নয়নের জন্য মানুষ বিজেপির দিকে ঝুঁকছে। তো বিজেপির দিকে কেমন ঝুঁকছে গত লোকসভা নির্বাচন বাংলার মানুষ দেখিয়ে দিয়েছে যে 18টা সাংসদের দল বিজেপি তাকে 12তে নামিয়ে এনেছে। তাই বাংলার মানুষ নরেন্দ্র মোদী বলেছেন বিজেপির দিকে ঝুঁকছে। আসলে বিজেপি নিজেই তো খাদের দিকে ঝুঁকে রয়েছে। এরপরে 2026 বিধানসভা নির্বাচনে পুরোপুরি খাদে গিয়ে ভূপতিত হবে। মোদী আসবে তো কি করা যাবে? সারা দেশ ঘুরছে, সারা পৃথিবী ঘুরছে, পশ্চিমবঙ্গের দোষ কে? আসবে আবার মিথ্যা প্রতিশ্রুতি বুলি আওড়াবে, মানুষ শুনবে। আগামীকাল রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। দমদমে প্রশাসনিক কর্মসূচি থেকে 3 মেট্রো রুটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বিভিন্ন সরকারি প্রকল্পের শিলান্যাসের পাশাপাশি জনসভা রয়েছে মোদীর। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি পরিদর্শনে স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিকরা। মেট্রো পথে জুড়ে যাচ্ছে শিয়ালদা এসপ্ল্যানেড। অরেঞ্জ লাইনে রুবির সঙ্গে যোগ হচ্ছে বেলেঘাটা। অন্যদিকে ইয়েলো লাইনে বিমানবন্দরের সঙ্গে জুড়ে যাচ্ছে নোয়াপাড়া। সব মিলিয়ে মেট্রো নেটওয়ার্কে একদিকে হাওড়ার সঙ্গে যুক্ত হচ্ছে কলকাতা বিমানবন্দর, তেমনি হাওড়া ময়দান থেকে গঙ্গার নিচ দিয়ে পৌঁছে যাওয়া যাবে সেক্টর 5-এও। নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত চলে অরেঞ্জ লাইনের মেট্রো। এবার সেই লাইনের সম্প্রসারিত অংশে রুবি থেকে বেলেঘাটা পর্যন্ত চলবে মেট্রো। রাত পোহালে 3টি মেট্রো রুট প্রকল্পের উদ্বোধনে দমদমে সেন্ট্রাল জেলের এই মাঠেই সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে সভাস্থলের প্রস্তুতি খতিয়ে দেখার জন্য হাজির স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিকেরা, এসপিজি রয়েছে, রেলের আধিকারিকেরা রয়েছেন, মেট্রো অফিসের আধিকারিকেরা রয়েছেন। এটাই হবে মঞ্চস্থল, মূল মঞ্চ। সেই জায়গাটার পাশাপাশি গোটা মাঠ, সেই মাঠের কি ব্যবস্থা রয়েছে সেটাও খতিয়ে দেখছেন আধিকারিকেরা। মূল মঞ্চের যে জায়গা, সেই মূল মঞ্চের জায়গায় পেভার ব্লক দেওয়া হয়েছে। মূল মঞ্চের জায়গাতে পেভার ব্লক বসিয়ে মাঠের পরিস্থিতি ঠিক করা হয়েছে। পিচের রাস্তা তৈরি করা হচ্ছে, যেদিকে প্রধানমন্ত্রী আসবেন সেখানে পিচের রাস্তা তৈরি করা হচ্ছে। পাশাপাশি যেখানে কর্মী সমর্থকেরা আসবেন, সাধারণ মানুষ আসবেন, সেখানে কাদার ওপরে যে মাঠ, কর্দমাক্ত মাঠ ছিল, তার ওপরে প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া হচ্ছে, যাতে যদি বৃষ্টি হয়ও তাতে যারা আসবেন, জনসভায় যারা আসবেন, তাদের যাতে বিন্দুমাত্র অসুবিধে না হয়। সব মিলিয়ে এই 3টি মেট্রো রুট প্রকল্পকে ঘিরে দমদমে একেবারে সাজো সাজো রব। ক্যামেরায় কল্যাণ মণ্ডলের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, কলকাতা। এত দুর্যোগ আছে, তার মধ্যে মানুষের মধ্যে প্রচুর উৎসাহ, সবাই আসছে। কর্মীরা প্রচুর আসবে কালকে, 30 থেকে 35 হাজার কর্মীরা কালকে আসবে প্রধানমন্ত্রীর বক্তব্য শুনতে। প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গের জন্য কি বার্তা দিচ্ছে সেই বার্তা শুনবে, কারণ পশ্চিমবঙ্গের মানুষও অপেক্ষা করে আছে বার্তা শোনার জন্য। আমাদের সেইভাবে সব কিছু আমাদের এখানে সব সেরকম ব্যবস্থা করা আছে। এখন মাঠের মধ্যে এক জায়গায় কোথাও জল টল নেই, ঠিক আছে, সাদা বালি ফেলতে হয়েছে। সাদা বালি ফেলে মাঠ অনেক সবসময় ড্রেসিং হয়ে গেছে, আর টোটালটাই প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে যাতে কারো কোনো অসুবিধা না হয় কর্মীদের জন্য।
কলকাতার মানুষের সঙ্গে থাকতে পারা সবসময় আনন্দের। কলকাতার উন্নয়নে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। নতুন মেট্রো রুটে বিমানবন্দর এবং আইটি সেক্টরের মানুষ উপকৃত হবেন, এক্স মাধ্যমে পোস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স চ্যানেলে পোস্টটা আরেকবার আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে। কলকাতার মানুষের সঙ্গে থাকতে পারা সবসময় আনন্দের। কলকাতার উন্নয়নে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। নতুন মেট্রো রুটে বিমানবন্দর এবং আইটি সেক্টরের মানুষ উপকৃত হবেন, এক্স মাধ্যমে পোস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীজির অসংখ্য সমর্থক, শুভানুধ্যায়ী, রাষ্ট্রবাদী, দেশপ্রেমিক জনগণকে আমরা ভরসা করে এই সভা, লক্ষ মানুষের সভা, শুধুমাত্র কলকাতা বা বৃহত্তর কলকাতার মানুষদের নিয়ে আমরা অনুষ্ঠিত করার চ্যালেঞ্জ দিয়েছি। লাস্ট ফিনান্সিয়াল ইয়ারে রিভাইস এস্টিমেট ছিল 1550 কোটি টাকা, এই ফিনান্সিয়াল ইয়ারে 720 কোটি টাকা, অর্থাৎ 50%-এর বেশি এস্টিমেট কমিয়ে দিয়েছে বরাদ্দ। তার মানে এই প্রকল্পগুলো নরেন্দ্র মোদীর কাছে আসলে প্রায়োরিটি নয়। যেহেতু ভোট এসছে, কিছু একটা দেখাতে হবে, তাই মমতা ব্যানার্জি চালু করে যাওয়া দু একটা প্রকল্প সেই সময় ঠেলে খুঁড়িয়ে গুতিয়ে হলো, যেহেতু 11-12 বছর হয়ে গিয়েছে, কাজটা কিছুটা এগিয়েছে, তাই সেটার উদ্বোধন করে মাইলেজ কুড়ানো ভোটের আগে। ভোটের সময় নির্বাচন আসলে যারা বঙ্গমুখী হন তাদেরকে বাংলার মানুষ ওই পরিযায়ী পাখির জায়গাতেই রাখবে, বাংলার মানুষ তাদের হৃদয়ে স্থান দেবে না। আজকের আরও একটা গুরুত্বপূর্ণ খবর। বাংলাতেই বাংলা বলায় মার, খাস কলকাতায় বাংলা বলায় বাংলাদেশি তকমা দিয়ে মারধর। কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের মারধরের অভিযোগ হিন্দিভাষীদের বিরুদ্ধে। গ্রেফতার 2 ধৃতদের নাম দীপক কুমার সাউ, ইমতিয়াজ আলী। ধৃতরা দোকানের কর্মী। ধৃত দুজনের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা। মূল অভিযুক্ত কৃষ্ণ কুমার এখনও অধরা। কারমাইকেল হস্টেলের কয়েকজন ছাত্রকে বাংলাদেশি বলায় এবং তাদের ছুরি লাঠি দিয়ে মারধর করার অভিযোগ উঠল কয়েকজন দোকানদারের বিরুদ্ধে। এক ছাত্র গোটা বিষয়টি মোবাইল ভিডিও করায় মোবাইল কেড়ে তা মোছানো হয় বলে অভিযোগ। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে মুচিপাড়া থানার শিয়ালদা সেতুর নিচে। এই ঘটনায় 10-12 জন ছাত্র জখম হয়েছেন। কলকাতা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে ছাত্রদের। মুচিপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের। পড়ুয়াদের অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেফতার করা না হলে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি কংগ্রেসের। অভিযুক্তদের গ্রেফতারের দাবি বাংলা পক্ষে। বাংলা ভাষায় কথা বলার জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের হস্টেলের কিছু ছাত্রকে বাংলাদেশি তকমা দিয়ে তাদেরকে ব্যাপক মারধর করেছে শিয়ালদা শিশির মার্কেটের কিছু বিক্রেতা। এমনই অভিযোগ করেছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের হস্টেলের পড়ুয়ারা। শিয়ালদা শিশির মার্কেট অর্থাৎ শিশির মার্কেটের সামনে যেই দোকানকে কেন্দ্র করে এই ঝামেলার অভিযোগ উঠেছে, সেই দোকানের সামনেই আমরা রয়েছি এবং যে অভিযোগটা উঠেছে যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের হস্টেলের পড়ুয়া একজন, সে এসেছিল এখানে মোবাইলের কভার কেনার জন্য। মোবাইলের কভারের দাম সেটা নিয়ে বিক্রেতার সঙ্গে বচসা হয়। তারপরেই যে অভিযোগটা রয়েছে, অর্থাৎ পড়ুয়া যে অভিযোগটা করেছে যে বিক্রেতা হিন্দি ভাষায় কথা বলছিল এবং সেই পড়ুয়া বাংলা ভাষায় কথা বলছিল বলে তাকে বাংলাদেশি বলে আখ্যা দেওয়া হয় এবং তাকে ব্যাপক মারধর করা হয়। এবং যে বড় অভিযোগটা রয়েছে যে ওই বিক্রেতা তা ধারালো অস্ত্র দেখায় এবং আগ্নেয়াস্ত্র দেখিয়েছে বলেও কিন্তু ছাত্ররা অভিযোগ করেছে। তারপরে সেই সমস্ত ছাত্ররা তারা মুচিপাড়া থানায় যায় এবং এই বিক্রেতাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। ক্যামেরায় সমুদ্রের সঙ্গে সমাদাস, TV9 বাংলা, কলকাতা। আমি ভিকটিমেই তো, আমার হাতে মেরেছে। প্রথমে একটা আমাদের ছেলে হোস্টেলের, সে কভার কিনতে এসেছিল মোবাইল ফোনে, কিন্তু হঠাৎ বাংলা কথা বলা এবং রোহিঙ্গা বলে আখ্যা দেওয়া, মুসলিম বলে সাম্প্রদায়িক বিষ ছড়ানো, হিন্দিভাষীর মধ্যে এটা একটা প্রচলন দেখা দিয়েছে। এনার মধ্যে তো তাই দেখা দিয়েছে। বেধড়াক্কা মারধর করে, আমাদের পিস্তল দেখায়, ছুরি দিয়ে আঘাত করে, একদম ভরে দেবো পিস্তল ঠেকিয়ে দেবো মাথায়, ছুরি দিয়ে কেটে দিয়েছে, তারপরে শেষ করে দেবো বা এখান থেকে চলে যাও, ভারত থেকে চলে যাও। বাংলাদেশি বলা হয়েছে, রোহিঙ্গা বলা হয়েছে। কায়জা স্ট্রিটে ওনাদের বাসভবন মনে হয়, বস্তি এলাকায়, সেখানে আমরা কোনো কারণে চলে যাই, সেখানেও আমাদেরকে কায়জা স্ট্রিটে হকি স্টিক, বন্দুক ঠেকানো, মারধর করে, বেধড়াক্কা পিটানো হয় আমাদের।
বলছে যে বাংলাদেশি বলবো, কি করবি তুই, কি করার আছে কর, এখন আমি হিন্দি ভাষাতে এটা বলছে এবং বলছে যে বাংলাদেশি বলবো কি বলছি। তারপরে আমার কাছ থেকে ওদেরকে মারলো, তারপর আমার সামনে দিয়ে, তারপর আমার কাছ থেকে মোবাইলটাকে কেড়ে নিয়ে জোর জবরদস্তি আমার জামা কাপড় সব ছিঁড়ে দিল পিছন দিয়ে। ছিঁড়ে দেওয়ার পরে আমাকে বললো যে যা ভিডিওটা ডিলিট কর, 2 জায়গা থেকে ভিডিও ডিলিট করলো। তারপরে আমাদেরকে ফের মারতে আসলো, আমাদের একটা ছেলেকে ওরা আটকে রেখেছিল, তারপরে ওকে আবার ছেড়ে দিল কিছুক্ষণ পরে পুলিশ যাওয়ার পরে। এটা আমাদের শিয়ালদা আজ পর্যন্ত হয়নি। এটা আমিও তো বাঙালি, এখানে বাঙালি সব বেশিরভাগই তো বাঙালি আছে, 80% সব তো দোকানদারই বাঙালি। আজ পর্যন্ত হয়নি এটা। আজকে আমি শুনলাম এটা তো বাংলাদেশি বলে মারধর করা হয়েছে, সেটা আজকে আমি শুনলাম। আজ পর্যন্ত হয়নি এটা শিয়ালদার ভিতরে। রাজনৈতিক প্রতিক্রিয়াও রয়েছে এই বিষয়ে, শুনবো। দোকানদারের সঙ্গে গন্ডগোল, দোকানদার প্রথমে যারা ক্রেতা তাদের গায়েও হাত তুলেছে বলে আমি শুনেছি। পরবর্তীকালে এরা হোস্টেলের ছেলে, এরা লোকজন ডেকে নিয়ে আসে এবং তারা ওই দোকানটা তখন বন্ধ থাকায় আশেপাশের দোকান, লজ এগুলোর ওপরে হামলা চালায়। হ্যাঁ, এই অভিযোগও আমার কাছে আছে। ঘটনা যাই হোক, বাঙালি নয়, তৃণমূলের একটা গোষ্ঠী এর পেছনে জড়িত। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যদি বাঙালি হয় পশ্চিমবঙ্গে, কলকাতাতেও, তাহলে বাঙালির অবস্থা অন্য রাজ্যের থেকে পশ্চিমবঙ্গে বেশি করুণ ধরতে হবে। আগে এই রাজ্যের সরকারটাকে পাল্টানো দরকার। পুলিশ এটা অ্যাকশন নেবে। বাংলায় এসব আমরা এইসব অত্যাচার করতে দেব না। যারা করেছে তারা অন্যায় করেছে, যদি হয়ে থাকে এটা স্ট্রিক্ট অ্যাকশন হবে। বাংলা আমাদের মাতৃভাষা এবং বাংলা ভাষা বলবো আমরা সগর্বে। তার জন্য যদি প্রাণ দিতে হয় প্রাণ দেব, কিন্তু মাতৃভাষা ছাড়ব না। পশ্চিমবঙ্গে যারা করছে কোনো না কোনোভাবে তারা তৃণমূলের ভোটার তো হতেই হবে। বাংলাতে বাংলা ভাষা বলার জন্য যদি কাউকে মার খেতে হয়, জানি না সত্য মিথ্যা, এর থেকে দুর্ভাগ্য তো কিছু নেই। তবে এই বাংলায় বাঙালি অবাঙালি আমরা মিলেমিশে এই বাংলার পরিচয়কে বহন করে চলি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের এই ঘটনার পর আমরা বিশিষ্টদের সঙ্গে কথা বলেছিলাম, বিশিষ্ট সাহিত্যিকের সঙ্গে, আমরা কথা বলেছিলাম বিশিষ্ট শিক্ষাবিদের সঙ্গেও। শুনুন তাদের বক্তব্য। এরকম যদি হয় তাহলে তো বলতে হবে যে বাঙালি বাংলাতেই অসহায়। এটা তো হওয়া উচিত নয়। পুলিশের আরো বেশি অ্যাক্টিভ হওয়া উচিত বলে আমার মনে হয়। খুবই শকিং ঘটনা, খুবই শকিং। এরকম হলে তো বাংলাতেই অসহায় হয়ে যাবে, বাইরে তো কথাই নেই। এটা অবাঙালি দোকানদার কিনা আমি জানি না। অবাঙালি দোকানদার হলে এটা তো ভয়ঙ্কর কথা, এবং কলকাতার বাঙালি অবাঙালিদের মধ্যে এরকম একটা বিদ্বেষ তৈরি হলে কলকাতার নাগরিক জীবনই বিপর্যস্ত হয়ে যাবে। ভয়ঙ্কর কথা। কলকাতার বুকে এরকম বাংলা শুনে বাঙালি ছেলেদের মার দেওয়া, এটা আমি কারা দায়ী তাদের শাস্তি হওয়া অবশ্যই উচিত। পরের খবর, শিক্ষক বিভাগের পর এবার সরকারি আইনজীবীকেও মারধরে অভিযুক্ত পুলিশ। সরকারি আইনজীবী MN রায়কে মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। সল্টলেকে মত্ত অবস্থায় হামলার অভিযোগ পুলিশ। সিভিকের বিরুদ্ধে পার্কিং নিয়ে বচসা আইনজীবীর ছেলেকে মার, বাধা দিতে গেলে সরকারি আইনজীবীকেও মারধরের অভিযোগ। মত্ত অবস্থায় হামলার অভিযোগ সাদা পোশাকে থাকা পুলিশ ও সিভিকের বিরুদ্ধে। বিচার চেয়ে হাইকোর্টের দ্বারস্থ আইনজীবীদের একাংশ। মামলা দায়েরের অনুমতি বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। বিকেল 4:30 মামলার শুনানি। একটা PCR ভ্যানে কয়েকজন লোক ছিল, সিভিল ড্রেসে বেরিয়েছে, ও দেখেনি কি বেরিয়েছে। সিভিল ড্রেসে একটা পুলিশ এসে বলছে ওকে কি তুমি এখানে কি করছো, রাতে এখন ঘুরলে তোমাকে কেন ঘুরছো, কেস ফেস দিয়ে দেবো। কেন, আমি তো কিছু করিনি। ও বললো, তো ও বলার পরে আরো কয়েকজন পুলিশ ওকে ডাকলো, ধরে ওকে মারধর, ঠিক আছে। তারপরে ও আমার ভাই আমার কাকাকে ফোন করে বলছে কি, ফোন করে কিছু বলতে পারে না, কেন গলা ধরে নিয়েছিল। আমার কাকা বাঁচাতে গেছে, কাকাকে ধরে মারা আছে। আমিও দৌড়ে এলাম, তখন দেখলাম কি কাকার পা ভেঙে গেছে। এখনো আমার ভাইকে মারা হচ্ছে। আমি বাঁচাতে গিয়ে আমার পায়ে লেগেছে, আমাকে ধরে পিছিয়ে তুলতে গেছিল। তারপরে যখন IC সাহেব এলেন, আমাকে বের করলেন। যে লোকটা ছিল সিভিল ড্রেসে, হি ওয়াজ ড্রাঙ্ক। ও বলছিল কি তুমি কিছু টাকা ফাঁকা না দিলে আমি তোমাকে ফেক কেস করতে পারবো, আর তুমি যদি কাউকে কেস করো আমি কিন্তু বলে দেবো। পার্কের পাশে গাড়ি আমার পার্ক করা ছিল, ওটা আনতে আমার ছেলে গেছে, রাস্তায় দুটো পুলিশ ধরে ওকে মারধর করেছে। বিনা কারণে কোশ্চেন জিজ্ঞেস করতে গিয়ে
মারধর করেছে। ও নিজে ডিফেন্সের জন্য বাঁচাতে জন্য গেছে, তো গাড়ির চাবি হাতে ছিল, ওটা পুলিশের মাথায় একটু লেগেছে। পুলিশ আমার ছেলেকে মুখে মেরেছে। কেন মেরেছে? প্রথমে পুলিশ মেরেছে। এমএন রয় উনি গেছেন বাঁচাতে, মানে ফোন করলো ছেলে, বাবা আসো দেখো এখানে পুলিশরা গেছে, ওকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। এখন উনি কেমন আছেন? এখন ওনার ফ্র্যাকচার হয়েছে। আমরা এফআইআর করেছি। পুলিশ মারধর করে, পুলিশ যখনই তখন খালি পয়সা নেবে, হয়তো ওর কাছেও পয়সা ছিল নেবার, ও দিতে পারেনি, কিছু একটা ছিল। পুলিশ কিন্তু ড্রিঙ্ক করে দাঁড়িয়েছিল ওখানে, দুজন পুলিশ ও ড্রিঙ্ক করেছে। তারা কি পুলিশের পোশাকে ছিল? না, সিভিল পোশাকে ছিল। কি আইডেন্টিফাই করা গেছে কোন? হ্যাঁ, সে একটা তুষার বলে, পুরো নামটা আমি জানি না, তুষার, আর একজন সিভিক ছিল। এ নিয়ে রাজনৈতিক মহল কি বলছে শোনাবো আপনাদের। অনুব্রতর মতন লোকরা যখন পুলিশকে যে ভাষায় তাদের পরিবারের মা বোনদেরকে কুকথা শোনান, তারপরেও এই রাজ্যে তারা মুক্ত হয়ে ঘুরে বেড়ান, এই বিশ্বাস থেকে এই পুলিশরা মেরেছেন যে এই রাজ্যের বিচার ব্যবস্থা আর যাই হোক, এই পুলিশ এই ধরনের পুলিশের শাস্তি পাওয়াটাই আজকালকার দিনে দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। পুলিশ তো যখন এটা সরকারের উপর ডিপেন্ড করে না, নিশ্চিতভাবে পুলিশের ক্ষেত্রে অতি সক্রিয়তার অভিযোগ উঠেছে এবং পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সংশ্লিষ্ট ডিসি এই বিষয়টা যথেষ্ট গুরুত্ব সহকারে দেখছেন। সংশ্লিষ্ট জায়গার সিসিটিভি ফুটেজ চেয়ে পাঠানো হয়েছে। এই ঘটনার সত্যতা প্রমাণিত হলে তাকে নিশ্চিতভাবে প্রশাসনিক স্তরে যেরকম তার ব্যবস্থা গৃহীত হবে, তার সাথে সাথে যেই আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবার সেটা হবে। আলাদা করে বলবার কিছু নেই, যদি অন্যায় করে থাকে সে পুলিশ হোক বা দলের নেতা, কাউকে মমতা ব্যানার্জি প্রশাসন রেয়াত করবে না। সল্টলেকে আইনজীবীকে মারধর প্রতিবাদে কাল হাইকোর্টে কর্মবিরতির ডাক। বার অ্যাসোসিয়েশনের ঘটনায় অভিযুক্ত পুলিশ কর্মীকে আদালতের নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনো কাজে নিযুক্ত করা যাবে না, নির্দেশ হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ। আরও একবার আপনাদের জানাই, সল্টলেকে আইনজীবীকে মারধর প্রতিবাদে কাল হাইকোর্টে কর্মবিরতির ডাক। বার অ্যাসোসিয়েশনের ঘটনায় অভিযুক্ত পুলিশ কর্মীকে আদালতের নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনো কাজে নিযুক্ত করা যাবে না, নির্দেশ হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ। এসএসসি মামলায় ফের রাজ্য সরকারকে ভৎসনা সুপ্রিম কোর্টের। আপনারা এখনো অযোগ্যদের চাকরিতে ঢোকাতে চাইছেন, নিজেদের পছন্দের প্রার্থীদের সুযোগ দেওয়ার চেষ্টা হচ্ছে, এটা অত্যন্ত লজ্জাজনক, ট্রুলি শকিং মন্তব্য সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চের। আগেই বলেছি অযোগ্যদের পরীক্ষায় বসতে দেওয়া যাবে না, রাজ্যকে ফের বললেন বিচারপতি সঞ্জয় কুমার। রাজ্য চাইলে পরীক্ষা পিছিয়ে দিতে পারে বলল সুপ্রিম কোর্ট। পরীক্ষায় আবেদনের জন্য অতিরিক্ত 10 দিন সময় পেলে যোগ্যরা 2016-র মতো এবারও 45% নম্বরের ভিত্তিতে পরীক্ষায় বসার আবেদন। এই বিষয়টিও রাজ্যকে ভাবতে বলছে শীর্ষ আদালত। তেরে মেরে বিচ মে কেসা হে বন্ধন, সেই যে গান শুনেছিলাম, এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবং যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তাদের মধ্যে মনে হচ্ছে এই ধরনের সম্পর্কটাই আছে আনজানা। তো সেই সম্পর্কের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবং এসএসসি কোনোভাবেই টেন্টেডদের লিস্ট জারি করছে না এবং তার ফলে আবার সুপ্রিম কোর্টের কাছে ভৎসনা। আমরা বলি না কয়লা শত ধুলে পরে কয়লা কখনো সাদা হওয়া সম্ভব না, তো চোর তৃণমূল কংগ্রেস কোনো সাদা হতে পারে না, ভালো হতে পারে না। চোরে না শোনে ধর্মের কাহিনী। এর আগে 2016 সালে সিলেকশন প্রসেসে 45% নাম্বার পেলেই সিলেকশন প্রসেসে পার্টিসিপেট করতে পারে, এখন সেটিকে বাড়িয়ে 50% করা হয়েছে। এটা হওয়া উচিত নয়, এইভাবে শর্ত পরিবর্তন করা যায় না। যারা শিক্ষকতা করছে তারা বসতে পারবে না পরীক্ষায়, এটা হতে পারে? আদালত অবাক হয়েছে। আদালত বলেছেন যারা শিক্ষকতা ইভেন করছেন 31 তারিখ পর্যন্ত, যাদের পদ আগেই বলছেন, তারা কেন পরীক্ষায় বসতে পারবেন না? এক্সট্রা কেন শর্ত আরোপ করছেন? আদালত আজকে বলেছেন সকলে বসতে পারবেন, প্রয়োজন হলে তারা 1 সপ্তাহ সময়টা বাড়াবেন। যখন সুপ্রিম কোর্টের কাছে লিস্ট রয়েছে যে কারা টেন্টেড, যেই লিস্ট সিলবন্ধ খামে সিবিআই জমা দিয়েছে, তার ভিত্তিতেই বাকিটাকে আনটেন্টেড ঘোষণা করে দিলেই আজকে এই জটিলতা সৃষ্টি হতো না। কেন বলছি? কারণ ঠিক এই একই সময় আমরা দেখেছি এই একই দুর্নীতির অভিযোগ উঠেছিল সর্বভারতীয় নিট পরীক্ষার ক্ষেত্রে। নিট পরীক্ষা তো পুরো বাতিল হলো না। সর্বভারতীয় স্তরে হলে, কেন্দ্রীয় স্তরে হলে একরকম নিয়ম,
আর পশ্চিমবঙ্গের রাজ্যের ক্ষেত্রে হলে আরেক রকম নিয়ম। এইগুলো বোধহয় কোথাও জনমানসে একটা ধারণা তৈরি হচ্ছে যে বিচার ব্যবস্থার উপর আমরা সম্পূর্ণ শ্রদ্ধাশীল, কিন্তু জনমানসে যদি একের পর এক এই ধারণা তৈরি হয় সেটার দায়িত্ব তো আমরা নিতে পারবো না। কলকাতার মেট্রোর ইতিহাসে নতুন অধ্যায়। মেট্রোর নতুন 3 রুটের উদ্বোধনে জুড়বে শহর। বেলেঘাটা মেট্রো স্টেশন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে উদ্বোধন হতে চলেছে। 32 মিনিটেই হাওড়া থেকে সেক্টর 5, হাওড়া থেকে শিয়ালদা যেতে 11 মিনিট। জুড়ছে কলকাতার 2 বড় অফিস পাড়া। 26-এর আগে কি বার্তা প্রধানমন্ত্রীর? মোদীর মেগা ইভেন্টের মেগা কভারেজ। ইতিহাসের সাক্ষী থাকবে, চোখ রাখুন TV9 বাংলায়। বেআইনি বালি লুঠের কারবারে এবার নাম জুড়ল ঝাড়গ্রাম জেলারও। লালগড়ে বালি মাফিয়াদের দাদাগিরির অভিযোগ। রাতভর উত্তেজনা ঝাড়গ্রামের লালগড়ে। রাস্তায় গাছের গুঁড়ি ফেলে পথ অবরোধ। গ্রামবাসীদের অবরোধে আটকে যায় সমস্ত বালির গাড়ি। অভিযোগের পরই গুন্ডা বাহিনী নামায় খাদান মালিক। অভিযোগ, আগ্নেয়াস্ত্র সহ হামলা চালায় দুষ্কৃতীরা। ভেঙে দেওয়া হয় গ্রামবাসীদের ফোনও। এলাকায় পুলিশ মোতায়েন। পুলিশ এলাকা ছাড়তেই ফের মারধরের হুমকি দেওয়া হচ্ছে বলে দাবি গ্রামবাসীদের। প্রায় 60-70 জনের মতো লেটেল বাহিনী এসছিল, যারা মানে জোরপূর্বক বালিগাড়ি বের করে নিয়ে যেতে চাইছিল। আমরা গ্রামবাসীরা তাদের আটকাই এবং তাদের পরিচয় জানতে চাই, কিন্তু পরিচয় কিছু না পেয়ে আমরা একটা আইডেন্টি প্রুফ হিসাবে যাতে প্রমাণ করতে পারি যে এই ব্যক্তি এসেছিল, তার জন্য তাদের মোবাইলগুলো আটক করি। 2-3 বছর ধরে অবজেকশন করা হচ্ছে, কোনো কিছুই সুরাহা পাওয়া যায়নি, যার জন্য কালকে আমরা গাড়ি অবরোধ করেছি। এরপরে গাড়ি অবরোধ করার পরে পুলিশ এসেছিল। পুলিশ এসে বলে দিয়ে গেল যে পরশু দিনে মীমাংসা হবে। তো মীমাংসা হবে বলেছিল, কিন্তু রাত্রের বেলা আবার 2:30টার সময় গুন্ডা বাহিনী পাঠিয়ে দিয়েছে। প্রচুর কষ্ট, আমি ঠিক সময় মতো ওখানে জুটতেও পারি না। আমি বীরকার থেকে হেঁটে আসি, বাস ধরি, ওখান থেকে আমি কাঁটাবাড়ি আসি, বাসের কাঁটাবাড়ি থেকে এদিকটা হেঁটে আসতে প্রচুর কষ্ট। মানে যেখানে আমার 15 মিনিট লাগতো সেখানে আমার লেগে যাচ্ছে মানে 1 ঘন্টাও লেগে যাচ্ছে। ওখানে রাস্তার মতো যেন থাকে, সেই জন্য যখন রাস্তা কাটা হচ্ছে তখন রাস্তায় গিয়ে গাড়ি যাওয়া যাবে না, মানুষ যাওয়া যাবে। তাতে ধান রোয়াই ভালো, পাশার মতো জায়গা নেই, তাতে মানুষ যদি যায় তারও অসুবিধা আছে, কোথাও দাঁড়াবে তার জায়গা নেই কাটার জন্য। রাস্তা যাতে মেরামত করা হয় ভালোভাবে, মানুষ যেন হেঁটে যেতে পারে। রাস্তা জনসাধারণ ঘেরছে যে রাস্তা খারাপের জন্য ঘেরছে, এটা দাবি ঠিক। রাস্তা তো খারাপ, বর্ষাকালে রাস্তা তো খারাপ হবে। মানে আমাদের কি কষ্ট, গাড়ির কষ্ট, আমাদের গাড্ডায় ফাড্ডায় যা যেরকম চলছে সেরকম। খাদান থেকে মাল উঠছে, এবার আমাকে বললো তো এখানে যে মালটা পড়বে এখানে ফেলে দেবে। ওভারলোড আছে না আন্ডারলোড আছে? হ্যাঁ ওভারলোড আছে, এই রাস্তায় ওভারলোড। এর ওভারলোড সবাই বইছে, ওই জন্য আমরা সবাই বইছে বলে তুমিও বইবে। আমরা ড্রাইভার আমাদের সব দোস্ত দেখছি এখন ড্রাইভারদেরই হচ্ছে, না খেয়ে দিয়ে কাল থেকে পড়ে আছে এখানে, কোনো এনে না কোথাও যেতে পারছি। অবস্থা খুবই খারাপ, খবর আসেনি, সেরকম খবর এলে আমি বিডিও সাহেবকে জানাবো। অবরোধ হয়েছে আপনাকে কেউ বলেনি? না, সেরকম কোনো রিপোর্ট আসেনি আমার কাছে। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার উপর হামলার জেরে পুলিশ কমিশনার বদল সরতে হলো দিল্লির পুলিশ কমিশনার SBK সিংকে। নতুন পুলিশ কমিশনার হলেন সতীশ গোলচা। সতীশ মাত্র 20 দিনের জন্য পুলিশ কমিশনারের দায়িত্বে থাকবেন। গতকাল জনশুনানির সময় আক্রান্ত হন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার, তারপরে মুখ্যমন্ত্রী নিরাপত্তার দায়িত্বেও দেওয়া হয় CRPF কে।